নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। কানাডায় জি7-এর বৈঠকে গেলেন, অন্য নেতৃত্বের সাথে গেলেন সেখানে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এবং গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন 20শে ফেব্রুয়ারি শপথ গ্রহণের সময় দুজনের মধ্যে যে সম্পর্কের উষ্ণতা ছিল, সেই উষ্ণতা গলতে 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 এখন প্রায় বরফ হওয়ার জায়গায় চলে গেছে, এখন আর উষ্ণতা নেই। তো ভাবা গিয়েছিল এই বৈঠকে যখন দুজন যাচ্ছেন এবং মুখোমুখি হচ্ছেন, তখন ওই জি7-এর সাইড লাইনে যে সমস্ত বৈঠক হয়, বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক বৈঠক হয় বিভিন্ন দেশের নেতা নেত্রীদের মধ্যে, তেমনই বৈঠক হবে ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। এখন সেই ট্রাম্প এবং মোদীর যে মুখোমুখি বৈঠকটা, সে বৈঠকটা হতে পারল না। কেন হতে পারল না? কারণ ইরান এবং ইসরায়েলের ভেতরে যে লড়াই শুরু হয়ে গেল, সেই লড়াই রীতিমতো ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। ইসরায়েলের আক্রমণে ইরানের বেশ কিছু শহর প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে। এমনকি তেহরান থেকে চলে যাওয়ার জন্যে, মানুষজনকে চলে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হচ্ছে। শোনা গেছে যে সেখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তিনি একটা বাংকারের মধ্যে গিয়ে পৌঁছে গেছেন এবং ইসরায়েল আবার বলেছে যে খামেনি কোন বাংকারে কোথায় আছে লুকিয়ে, সব আমরা জানি, আমরা যে কোনো মুহূর্তে খামেনিকে খতম করে দিতে পারি। এখন এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে দাঁড়িয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের উদ্দেশ্যে যে তেহরান ত্যাগ করে সবাই চলে যান। এখন এই পরিস্থিতিতে ট্রাম্প মনে করেছেন যুদ্ধ যেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, তাতে কানাডায় বসে জি7 বৈঠক না করে তার আমেরিকাতেই চলে যাওয়া উচিত এবং তিনি আমেরিকাতে গিয়ে তিনি এই যুদ্ধ থামানোর ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন। এবং যখনই এই ভাবনা তার মাথায় এসেছে, সাথে সাথেই তিনি কিন্তু কানাডা ছেড়ে আমেরিকায় চলে গেছেন। ফলে নরেন্দ্র মোদীর সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো মুখোমুখি দেখা হতে পারল না। এখন প্রশ্ন এইবার দেখা যাক যে প্রেসিডেন্ট ট্রাম্প এই যে হুটোপাটি করে ছুটে জি7 বৈঠক ছেড়ে তিনি চলে গেলেন, আমেরিকাতে ফিরে গেলেন, এটার পেছনে কি সত্যি এইটাই কারণ যে ইরান এবং ইসরায়েল এই দুজনের মধ্যে যুদ্ধ থামাতেই তিনি গেছেন? তিনি আর একদিন পরে গেলে কি ক্ষতি হতো? তিনি চলে গেছেন আমেরিকাতে 17 তারিখ চলে গেছেন, আজকে 19 তারিখ, দুদিন হয়ে গেছে। এখনো অবধি আমরা জানতে পারলাম না, কেউই জানতে পারলো না যে যুদ্ধ থামানোর ব্যাপারে ট্রাম্প বিশেষ কোনো নির্দেশ দিয়েছেন কিনা বা বিশেষ কোনো ব্যবস্থা দিয়েছেন কিনা। এখনো যুদ্ধ কিন্তু সেই 13 তারিখে, 13ই জুন যেমন শুরু হয়েছিল, এখনো প্রায় সেই একইভাবে দুপক্ষের উদ্দেশ্যে নানা রকম মারণাস্ত্র ছুড়ে যাচ্ছে। এর মধ্যে কিছুটা কথা নিশ্চয়ই ট্রাম্প বলেছেন, যেমন তিনি বলেছেন ইরান দেরি করে ফেলেছে, এখন আর যুদ্ধ বিরামের সম্ভাবনা এখন নেই, ইত্যাদি কথাগুলো তিনি বলেছেন। তিনি কখনো বলছেন, এক এক সময় এক এক কথা বলছেন ইরানকে এইবার সারেন্ডার করতে হবে, এমন কথাও বলছেন। এইসব কথাগুলো বলার ফলে ইরানের যিনি ধর্মীয় প্রধান আয়াতুল্লাহ খামেনি, তিনি বলেছেন ইরান কোনোদিন সারেন্ডার করে না, ইরান সারেন্ডার করবে না, দরকার হলে মরবে কিন্তু সারেন্ডার করবে না। এইসব ভাষাগুলো অবশ্য ওই বুকনি কথা যখন সেই ভাষা, বড় বড় কথার ভাষা এগুলো। আসলে ইরানও ভয় পেয়েছে, ইসরায়েল কি একেবারে ভয় পায়নি? ইসরায়েল কি কোনো ক্ষতি হচ্ছে না? অবশ্যই যুদ্ধ হলে দুপক্ষেরই ক্ষতি হয়।
মানে পাণ্ডব, আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা ভাবুন না, সেখানে ওর পাণ্ডব এবং কৌরবের মধ্যে লড়াই হয়েছে, কৌরবরা হেরে গেছে, পরাজিত হয়েছে, তাদের বড় বড় সমস্ত সেনাপতি তারা সব মারা গেছে, কিন্তু পাণ্ডবদের কি কেউ মরেননি? পাণ্ডবদের কেউ মারা যায়নি। আমরা জানি সপ্তরথী মিলে অভিমন্যুকে মারলেন, আরও অনেক, ঘটোৎকচ ভীমের পুত্র, তাকে মেরে ফেলা হলো এইরকমভাবে। অর্থাৎ পাণ্ডব পক্ষেও কিন্তু যথেষ্ট নিধন, যথেষ্ট মানুষ মরে গেছেন, বীর মরে গেছেন। কৌরবের ক্ষতি বেশি, পাণ্ডবের ক্ষতি কম, সেই জন্য পাণ্ডব জিতেছে যুদ্ধে, আলটিমেটলি কৌরব হেরেছে। এখানেও ঠিক তাই। এখানে ইসরায়েল এবং ইরানের লড়াইতে ইরানের সব কিছু গুঁড়িয়ে যাচ্ছে আর ইসরায়েলের সব কিছু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা একদম এমন নয়। ইসরায়েলের যথেষ্ট ক্ষতি হচ্ছে, হয়তো কারণ নিশ্চিতভাবেই সেটার তুলনায় ইরানের থেকে কম ক্ষতি। এবং যুদ্ধের যা গতি, সেই গতি অনুযায়ী আলটিমেটলি এই যুদ্ধ যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে এই যুদ্ধে জিতবে ইসরায়েল, এটাও অবশ্যম্ভাবী। কারণ ইসরায়েলের নিজের শক্তি তো আছেই একটা, তার থেকে বড় হচ্ছে ইসরায়েলের পেছনে আমেরিকা। ইসরায়েলের নিজের শক্তি, এটা কিন্তু শুধু ওই আপনার ইসরায়েলের নিজের শক্তি বলতে ওই যেটাকে বলে যে অস্ত্রের শক্তি, সেটা নয়। ইসরায়েলের জয়ের আরেকটা বড় কারণ হচ্ছে ইসরায়েলের বুদ্ধির শক্তি। এই বুদ্ধির শক্তিটা কোথায়, কিভাবে? আপনারা ইতিমধ্যে যথেষ্ট খবর পেয়েছেন যে ইরানের ভেতরে তাদের যে সৈন্য, যে কমান্ডাররা, তারা যে মারা গেছে, তাদের যে হত্যা করা হয়েছে, একটা বাড়ি তার 10 তলায় বসেছে, তাদের কমান্ডাররা মিলে আলোচনা করছে, পুরো বাড়ির কোথাও আক্রমণ করা হলো না, ঠিক সেই 10ম তলায় আক্রমণ করে সেখানে যারা ছিল তাদের সব ধ্বংস করে দেওয়া হলো, মেরে ফেলা হলো। কি করে জানা গেল যে এই 10ম তলায়, তেহরানের বুকে, এই তলাতেই সমস্ত সবাই, তাদের সেনাপতিরা সবাই সেখানে রয়েছে, কমান্ডাররা? খবর গেছে সেখান থেকে। খবর কারা দিয়েছে? খবর দিয়েছে ওই ইরানের ভেতরের লোকজন। তাদেরকে কে রেখে দিয়েছে ওই খবর দেওয়ার জন্য? মোসাদ ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা, একেবারে পিন পয়েন্টেড সমস্ত খবর রেখে দিয়েছে। গতকাল আপনাদেরকে বলেছি যে তেহরানে একটা ড্রোন তৈরির কারখানা খুঁজে পাওয়া গেছে। এই ড্রোন তৈরির কারখানা, এটা হচ্ছে ওই ইরানের ওপরে, তেহরানে আছে, কিন্তু এটার সমস্ত কিছু, এটা হচ্ছে ইসরায়েলের মোসাদ এই ড্রোন তৈরির কারখানা ওখানে চালু করেছে। অর্থাৎ ওই কারখানার মধ্যে হয়তো ড্রোন, সেটা খুব সামান্য ড্রোন, কিন্তু কারখানার কাজের মধ্যে দিয়ে যাদেরকে রাখা হয়েছে তারা ওর ভেতরে বসে কোথায় কি হচ্ছে ইরানে সমস্ত খবর জোগাড় করেছে, পাঠিয়ে দিয়েছে মোসাদের কাছে। গতকাল ধরা পড়েছে ওই ড্রোন তৈরির কারখানা। তার মানে বুঝতে পারছেন, অথচ একটা খবরও পাওয়া যায়নি আজ পর্যন্ত যে ইরানের গোয়েন্দারা ইসরায়েলে বসে ইসরায়েলের ভেতরের খবর বার করছে। পেয়েছেন? পাননি, পাবেন না। এর অনেকগুলো কারণ। এর কারণ হচ্ছে ইসরায়েলিরা তাদের দেশকে ভালোবাসে। তারা জানে যে ইসরায়েলের জন্য যদি আজকে আমি লড়াই না করি, আমার এই দেশকে আরব দেশগুলো খেয়ে ফেলবে। তার জন্যে তাদের বেঁচে থাকার বড় জিনিস হচ্ছে আমার দেশকে বাঁচাও। এই হচ্ছে পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বললেন আমাকে আমেরিকায় ফিরে যেতে হবে ইরান ইসরায়েল লড়াই থামাবার জন্যে। কিন্তু লড়াই থামাবার জন্যে গেলেন তিনি, কি করলেন? লড়াই থেমেছে? থামেনি। থামার লক্ষণ দেখা যাচ্ছে না, তাও নয়। এক এক সময় এক এক কথা তিনি বলছেন। তাহলে প্রশ্ন উঠতেই পারে, তিনি এমন তড়িঘড়ি করে, এবং বিশেষ করে সাইপ্রাস সফর সেরে নরেন্দ্র মোদী যখন পৌঁছলেন গিয়ে কানাডায়, সেখানে নরেন্দ্র মোদী পৌঁছবার আগেই কেন ট্রাম্প
কানাডা ছেড়ে চলে গেলেন। এটা কি ইরান ইসরায়েল যুদ্ধের জন্য? আদৌ না। আসলে তিনি মুখোমুখি হতে চাননি নরেন্দ্র মোদীর, মুখোমুখি হতে চাননি, কারণ একের পর এক এই অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে, তার আগেও ট্যারিফ নিয়ে যেসব কাণ্ড তিনি করেছেন, যেসব কথা তিনি বলেছেন, এবং অপারেশন সিঁদুরের ব্যাপারে পাকিস্তান এবং ভারতকে তিনি এক ব্র্যাকেটে রেখে দিয়েছেন। রেখে দিয়ে যেভাবে একটা মিথ্যা ভাষণ করেছেন যে আমি এই যুদ্ধ থামিয়েছি, শুধু তাই নয়, আমি যুদ্ধ থামিয়েছি, এখানে আমি ভয় দেখিয়েছি যে ট্যারিফ নিয়ে তোমাদের দেশ শেষ করে দেবো, তোমাদের ব্যবসা ধ্বংস করে দেবো ট্যারিফ লাগিয়ে, যদি আমার কথা না শোনো। যথারীতি এই যে কথা তিনি বলেছেন, এটা হচ্ছে ভারতের আত্ম অভিমানের স্বাভিমানে প্রচণ্ড ঘা লেগেছে। আমেরিকার একটা প্রেসিডেন্ট, তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন, এটা তো একটা সাধারণ মানুষ নয়। তিনি আমেরিকার প্রেসিডেন্ট, তার কথার দাম আছে। তিনি যদি এই কথা বলেন, লোকে সেটা বিশ্বাস করবে। ভারতের যারা বিজেপির বিরোধী দল, নরেন্দ্র মোদীর বিরোধী যে দলগুলো, বিশেষ করে কংগ্রেস, তারা তো এইটা নিয়ে একবার উদ্বাহু হয়ে নাচছে যে আমেরিকার চাপে ভারত যুদ্ধ বন্ধ করেছে। কিন্তু ব্যাপারটা তো তা নয়। গতকাল দেখুন, ট্রাম্প তো নরেন্দ্র মোদীর মুখোমুখি হবেন, হলে লজ্জা পাবেন, লজ্জা পাবেন, ভয় পাবেন কথাটা আমি বলছি না, লজ্জা পাবেন। মোদি ইজ মাই ফ্রেন্ড বলে এরকম ভাবে গলা জড়িয়েছিলেন না? মোদি ইজ মাই ফ্রেন্ড, মোদি ইজ এ ফ্যান্টাস্টিক ম্যান। সেই ফ্যান্টাস্টিক ম্যানের সাথে সম্পর্কটা যে জায়গায় নিয়ে গেছেন, তারপরে মুখোমুখি দাঁড়ালে যাদের একটু কানটা পুরোপুরি কাটা যায়নি, যারা পুরো কান কাটা নয়, তাদের তো একটু লজ্জা লাগবেই। সেই লজ্জার হাত থেকে বাঁচতে তিনি G7 গুরুত্বপূর্ণ বৈঠক ছেড়ে তিনি চলে গেলেন আমেরিকা, এবং সেখানে গিয়ে করার মতো কিছুই করেননি। দেখা যাচ্ছে বসেই রয়েছেন, মাঝে মাঝে শুধু ভাষণ মারছেন, ওই বাণী ছাড়ছেন, তার বেশি তো কিছুই নয়। তাহলে থাকলে তার অসুবিধা হতো না। তারপরে যখন দেখলেন যে এইভাবে চলে আসাটা, অনেকেই বলবে ট্রাম্প পালিয়েছে, ট্রাম্প পালিয়েছে, মোদির সামনে আসতে পারেনি, ট্রাম্প পালিয়েছে। তখন তিনি করলেন কি? আমেরিকায় ফিরে আসার পর বেশ কয়েক ঘন্টা পরে তিনি রাত্রে ফোন করলেন। তার দপ্তর থেকে ফোন এলো নরেন্দ্র মোদীর কাছে। তার আগে, ফোন আসার আগে, দুই দপ্তরের যারা সফর সঙ্গী থাকেন, যারা ট্রাম্প প্রশাসনের লোকজন এবং মোদী প্রশাসনের লোকজন, তাদের কাছে, মোদীর প্রশাসনের কাছে ফোন এলো ট্রাম্পের প্রশাসন থেকে যে আমাদের প্রেসিডেন্ট আপনার কাছে সাথে বসতে চান, আপনার সাথে দেখা করতে চান, আপনি G7 বৈঠকটা সেরে দয়া করে পদার্পণ করুন আমাদের হোয়াইট হাউসে। আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রেসিডেন্ট আপনার সাথে কথা বলতে চান। মোদির দপ্তর থেকে পরিষ্কারভাবে বলে দেয়া হলো, আমার ঠাসা সফরসূচি আছে। এই কানাডার এই বৈঠক সেরে, G7 বৈঠক সেরে আমাকে যেতে হবে ক্রোয়েশিয়া। এই ক্রোয়েশিয়াতে গিয়ে সেখানে তাদের সাথে আমার রাষ্ট্রীয় সফর, সুতরাং আমি এখানে আপনার ওখানে যেতে পারছি না, মাফ করবেন। এরপরে ট্রাম্প এখানেও থামলেন না, বলেন তাই তো, সে তো এলো না, তাহলে কি করি? ট্রাম্প তখন রাত্রে কয়েক ঘন্টা পরে, আগেকার তিনি চলে আসার কয়েক ঘন্টা পরে তিনি করলেন কি, রাত্রে মোদির কাছে ফোন লাগালেন। ফোন লাগিয়ে উঠে এলো অপারেশন সিন্দুর প্রসঙ্গ। মোদি পরিষ্কার করে আবার বলে দিলেন, আমি ছোট্ট করে বলছি, 35 মিনিটের টেলিফোন। 35 মিনিট কিন্তু খুব একটা কম সময় নয় টেলিফোনে কথা বলায়। 35 মিনিটের টেলিফোনে নরেন্দ্র মোদী বললেন, আমরা যে
এই যুদ্ধ বিরাম দিয়েছি, এই যুদ্ধ বিরাম দিয়েছি পাকিস্তান, তারা আমাদের কাছে এই যুদ্ধ বিরামের আবেদন জানায় এবং তার জন্য আমরা যুদ্ধবিরতি আমরা মেনে নিয়েছি। কিন্তু এর পেছনে কোনো মার্কিন চাপ নেই, এর পেছনে ট্রাম্পের কোনো চাপ নেই, এর পেছনে সম্পূর্ণতই হলো আমাদের দুই দেশে চিন্তা ভাবনা করে। নরেন্দ্র মোদী আরও একটা কথা বলেছেন, তিনি বলেছেন আমি পাকিস্তান দখল করতে যাইনি, পাকিস্তানকে ধ্বংস করতেও যাইনি, আমি গেছি পাকিস্তানের ভেতরে যে জায়গাগুলোতে ওরা টেররিস্টদের পুষে রেখেছে সেই জায়গাগুলো ধ্বংস করতে। কতগুলো জায়গা বলেছে? 9টা জায়গা। এই 9 জায়গায় আক্রমণ করেছি, করে সেগুলো গুঁড়িয়ে দিয়েছি। বেশ কয়েকশো লোক মারা গেছে, তার মধ্যে অনেক বড় বড় সন্ত্রাসবাদীও মারা গেছে। সুতরাং আমরা তো যদি পাকিস্তান আক্রমণ করতে আমরা যেতাম, তাহলে পাকিস্তানের যেখানে সেনানিবাস সেখানে যেতাম। কিন্তু পাকিস্তান নিজে খেপে গিয়েছিল এরপর, তারপরে তারা কিন্তু যথেচ্ছভাবে আমাদের এখানে ড্রোন মিসাইল পাঠিয়েছে, ভারতে আক্রমণ চালিয়েছে। সেগুলো কাজের কাজ কিছু করতে পারেনি, মাঝপথেই আমাদের S-400 মিসাইল সিস্টেম সবকিছু নষ্ট করে দিয়েছে। সুতরাং বড় কিছু করতে পারেনি, এইটা হচ্ছে মুদ্রা ব্যাপার। কিন্তু পাকিস্তান যখন এখানে সাধারণভাবে আমাদের সিভিল এরিয়াতে, আমাদের আর্মি এরিয়াতে যখন আক্রমণ চালালো, ভারত তখন আবার আক্রমণ চালিয়ে ওদের 11টা বিমানবন্দরকে গুঁড়িয়ে দিল। তার মধ্যে ওই নূর খান সেনা ঘাঁটি সেটাও আছে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে ওদের আণবিক শক্তি ভাণ্ডার। দ্বিতীয় আণবিক শক্তি ভাণ্ডার ছিল কিরানা পাহাড়, সবগুলোকে এমন করে চৌপাট করে দিল, এখন সেগুলো খোলার উপায় নেই। এখন সেখানে সেগুলো সব হচ্ছে মার্কিন সেনার অধীনে, পাকিস্তানের সেনাদের সেখানে যাওয়ার কোনো অধিকার নেই। এটা বারবার বলে দিয়েছেন নরেন্দ্র মোদী। আর ট্রাম্প করেছেন কি, তার পুরনো যে সে গাওনাটা আছে না, সেইটা গেয়ে যাচ্ছেন, আমি আটকে দিয়েছি ভারতের সাথে পাকিস্তানের এই যুদ্ধ, আমি এই যুদ্ধ এর মেডিয়েট করেছি, আমি মধ্যস্থতা করে এটা থামিয়ে দিয়েছি। এই মিথ্যে কথাটা কেন বলছেন? কারণ আছে, কারণ ট্রাম্প পৃথিবীর কোনো যুদ্ধই এখনো পর্যন্ত থামাতে পারেনি। অনেক হাঁকার দিয়েছিলেন যুদ্ধ করার আগে, মানে ক্ষমতায় আসার আগে, যে আমি ওই ইউক্রেন এরা যেমন থামাবো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাবো, আমি হামাস থামাবো, হামাসের সাথে ইসরায়েলের থামাবো, ইত্যাদি ইত্যাদি, একের পর এক সব জায়গায় রেজাল্ট হচ্ছে শূন্য। এখন ভারত পাকিস্তানের যুদ্ধ থামাতে পারলে ইতিহাসে নাম হবে যা আমারই জন্যে ভারত পাকিস্তান যুদ্ধ করা থেকে চলে এসছে। সুতরাং উনি নিজের ঢাক বাজাবার জন্যে এমন একটা মিথ্যার আশ্রয় নিলেন, ভারত সহ্য করতে পারে না। আরো বড় কথা, ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি অনুযায়ী যে কোনো দ্বিপাক্ষিক দ্বন্দ্ব সেটা দুজনে মিলে বসে তার সমাধান করা হবে। এখানে কোনো রকমভাবেই কোনো তৃতীয় শক্তির প্রভাব এখানে আনা হবে না, সিমলা চুক্তি আছে। আর আজ যদি ট্রাম্পের এই কথাটাকে মেনে নেওয়া হয় যে তিনি থামিয়েছেন যুদ্ধ, তাহলে মেনে নিতে হবে ভারত এখন মানতে রাজি, কোনো ত্রিপক্ষীয় শক্তি তারা আমাদের মধ্যে, ভারত পাকিস্তানের মধ্যে তারা সমঝোতা করতে পারে। ভারতের পক্ষে সেটা মানা কখনোই সম্ভব নয়। ট্রাম্প একটু ইতিহাসটা ভালো করে পড়লে বুঝতে পারতেন ভারত এটা মানে না, এবং এটা বাস্তবতাও নেই। 1948 সালে ভারত এবং পাকিস্তানের যে সীমানা ছিল,
সেই সীমানা এখন অদল বদল হয়ে গেছে বিরাটভাবে। এখন কাশ্মীরের একটা বড় অংশ এই পাকিস্তান নেওয়ার পরে সেই অংশটা দিয়ে দিয়েছে চীনকে। তাহলে কি আবার কি সেটা তাদের জায়গায় ফিরে আসতে পারে? 48-এর অবস্থানে আসতে পারে না। সুতরাং ওই গণভোট হোক আর যাই হোক, এই পরিস্থিতিতে সেটা ঘটতে পারে না, আর ভারতও এটা মানতে পারে না। সুতরাং নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন ট্রাম্পের দেখা করার আবেদন, আমেরিকা যাওয়ার আবেদনকে ঠুকরে দিলেন। ঠুকরে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন ভারত তোমাদের কথায় চলার দেশ নয়। ভারত তার নিজের স্বার্থ, তার নিজের পথ, এই পথেই চলবে। আপাতত এখানেই রাখছি। ভালো থাকবেন। ধন্যবাদ।